আপনার চাকরি বা আপনার আয়কে হারানোর ভয় আপনার উদ্বেগের কারণ হতে পারে। আপনার উপরে যদি কোনো ধরনের ঋণ থাকে তবে আপনি এই বিষয়ে একা নন। অটোমেটিক মিলিয়নেয়ারের কৌশল আপনাকে রাতারাতি কোটিপতি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না, তবে এটি অবশ্যই আপনাকে অবিলম্বে ধনী বোধ করতে সাহায্য করতে পারে। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আপনাদের এই বুক স্পিকার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওটি লেখক ডেভিড ব্যাকের লেখা দ্য অটোমেটিক মিলিয়নেয়ারের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই বইটির মধ্যে লেখক ডেভিড ব্যাক ধনী হওয়ার কিছু আশ্চর্যজনক রহস্যের কথা বলেছেন। লেখক এই বইটির মধ্যে ধাপে ধাপে সেই সমস্ত প্রক্রিয়ার কথা বলেছেন যা অনুসরণ করে আপনি খুব কম আয়ের মধ্যেও যথেষ্ট পরিমাণ সম্পদ সংগ্রহ করতে পারেন। এর সাথে সাথে এই বইটিতে কিছু সহজ এবং বাস্তব কৌশলের কথা বলা হয়েছে যার সাহায্যে আপনি আপনার আর্থিক অবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন, আপনি যদি ঋণের মধ্যে থাকেন তবে আপনি এই বইটিতে উল্লেখিত কৌশলগুলির সাহায্যে আপনি ঋণ থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন। আপনি আপনার দৈনন্দিন খরচগুলিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি নিজের জন্য অর্থের একটি নিরাপত্তার জাল তৈরি করতে পারেন যা আপনাকে যেকোনো জরুরি সময়ের মধ্যে সাহায্য করবে। বন্ধুরা, আপনিও যদি আপনার বিশ্বাসের শক্তিকে বাড়াতে চান, একটি ইতিবাচক জীবন যাপন করতে চান, অর্থ উপার্জন করতে চান এবং সাফল্য পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল বুক স্পিকারকে অনুসরণ করতে থাকুন। তাহলে চলুন শুরু করি দ্য অটোমেটিক মিলিয়নেয়ার বইটির প্রথম অধ্যায় দিয়ে। প্রথম অধ্যায়, মিটিং দ্য অটোমেটিক মিলিয়নেয়ার। এই অধ্যায়ের শুরুতে লেখক আমাদেরকে জিম এবং সু ম্যাকেন্টায়ার নামে একটি দম্পতির সম্পর্কে কথা বলেছেন। এই দম্পতি যখন লেখকের কাছ থেকে আর্থিক পরামর্শ নিচ্ছিলেন তখন লেখক এই কথা জেনে অবাক হয়েছিলেন যে জিম বছরে মাত্র $40,000 আয় করেন, কিন্তু তারপরেও তার মোট সম্পদের পরিমাণ $2 মিলিয়নেরও বেশি ছিল। ম্যাকেন্টায়ার দম্পতি হল এটির একটি ভালো উদাহরণ, যেখান থেকে জানতে পারা যায় যে আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য বিশাল অঙ্কের স্যালারি চেকের দরকার নেই। আপনাকে শুধুমাত্র একটু স্মার্ট এবং সৃজনশীল হতে হবে যাতে আপনি সহজেই নিজের আর্থিক পরিকল্পনা করতে পারেন। জিম এবং সু ম্যাকেন্টায়ারের বিয়ের পরে তাদের বাবা মা তাদেরকে একটি খুব মূল্যবান পরামর্শ দিয়েছিলেন। তাদের বাবা মা তাদেরকে বলেছিলেন যে হয় তারা সারা জীবন অর্থের জন্য কাজ করতে পারেন বা তারা তাদের অর্থের মাধ্যমে অন্যদেরকে দিয়ে কাজ করাতে পারেন। এইটা স্বাভাবিক ছিল যে তারা তাদের টাকার মাধ্যমে অন্যদেরকে দিয়ে কাজ করাতে চেয়েছিলেন। তাই তারা একটি খুবই সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী পরিকল্পনা তৈরি করেছিলেন। তারা তাদের উপার্জন করা প্রতিটি ডলারের একটি অংশ আলাদা করে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন যাতে এই অর্থ তাদের জন্য কাজ করতে পারে। প্রথমে তারা তাদের আয়ের মাত্র 4% আলাদা করে রাখতে শুরু করেন। এইভাবে ধীরে ধীরে তারা তা বাড়িয়ে 15% পর্যন্ত করেন। বারবার বাজেট তৈরির ঝামেলার সাথে মোকাবিলা করার জন্য তারা এমন একটি সিস্টেমকে অনুসরণ করেছিলেন যার মাধ্যমে তারা স্যালারি পাওয়ার সাথে সাথেই এর কিছু শতাংশ নিজে থেকেই রিটায়ারমেন্ট এবং বিনিয়োগ অ্যাকাউন্টে চলে যেত এবং সমস্ত জরুরি খরচগুলি অটোমেটিকভাবে নিজে থেকেই পরিশোধ হয়ে যেত। ম্যাকেন্টায়ার দম্পতি খুব কম আয় থাকা সত্ত্বেও কোটিপতি হতে সফল হয়েছিলেন কারণ তারা তাদের আর্থিক পরিকল্পনা অনেক আগেই শুরু করেছিলেন, যার কারণে তাদের অর্থ এক্সপোনেনশিয়াল গ্রোথ অর্থাৎ সূচকীয় বৃদ্ধির সময় পেয়েছিল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের কারণে তাদের অর্থ বহু গুণ বেড়েছিল। তাই এই গল্পটি মাথায় রেখে এর একটি দুর্দান্ত সম্ভাবনা রয়েছে যে সম্ভবত আপনি ইতিমধ্যেই এত পরিমাণ অর্থ উপার্জন করছেন যে আপনি আগামী বছরগুলির মধ্যে কোটিপতি হতে পারেন। দ্বিতীয় অধ্যায়, দ্য ল্যাটে ফ্যাক্টর, বিকামিং এন অটোমেটিক মিলিয়নেয়ার অন জাস্ট এ ফিউ ডলার্স এ ডে। গত 5 দশক ধরে শেয়ার বাজার বার্ষিক প্রায় 10 থেকে 12% হারে বেড়ে চলেছে। এর মানে হল যে কেউ যদি 20 বছর বয়স থেকে প্রতি বছর $2,000 বিনিয়োগ করতেন তাহলে তার 65তম জন্মদিনে তার কাছে প্রায় $10 লাখ বেশি থাকত। ক্রমাগত অর্থ বিনিয়োগের এই ধারণাটিকে দ্য ল্যাটে ফ্যাক্টর বলা হয়।
উদাহরণস্বরূপ 1 কাপ চায়ের দাম আনুমানিক 10 টাকা হয়ে থাকে। এইভাবে প্রতিদিনের হিসাবে এতে বছরে 3650 টাকা খরচ হয়। অন্যদিকে একটি সিগারেটের দাম আনুমানিক 7 টাকা হয়ে থাকে। এইভাবে প্রতিদিন একটি করে সিগারেটের হিসাব করলে বছরে এতে প্রায় 2500 টাকা খরচ হয়। এইভাবে কেউ যদি এই ছোট খাটো খরচগুলিকে বন্ধ করে প্রতিদিন শুধুমাত্র 10 টাকা বিনিয়োগ করেন, তাহলে 30 বছরে এর পরিমাণ প্রায় 7 লাখ টাকার বেশি হয়ে যাবে এবং 40 বছরে তা প্রায় 20 লাখ টাকার কাছাকাছি হয়ে যাবে। তাই আজ থেকেই নিজের প্রতিটি ছোট ছোট খরচের উপরে মনোযোগ দিন এবং অদরকারি খরচগুলিকে বন্ধ করার চেষ্টা করুন, যাতে আপনি এই অর্থকে বিনিয়োগ করতে পারেন এবং নিজের অটোমেটিক মিলিয়নেয়ার হওয়ার স্বপ্নকে পূরণ করতে পারেন। তৃতীয় অধ্যায়, লার্ন টু পে ইউরসেলফ ফার্স্ট। আমাদের সকলের কিছু এমন খরচ থাকে যা আমরা কখনোই এড়াতে পারি না, যেমন বিল দেওয়া, রেশন কেনা, ভাড়া দেওয়া ইত্যাদি। এই সব খরচগুলিকে মেটানোর পরেই আমরা কিছু টাকা বাঁচানোর কথা ভাবি। কিন্তু এই চিন্তা কি সঠিক? তাহলে উত্তর হল না। আসলে আপনার এর উল্টোটা করা উচিত। আপনার অন্যকে টাকা দেওয়ার পরিবর্তে সবার আগে নিজেকে টাকা দেওয়া উচিত, কারণ আপনিই হলেন সেই ব্যক্তি যিনি নিজের এবং নিজের পরিবারের যত্ন নিয়ে থাকেন এবং তাদের সমর্থন করেন, অন্য কোনো ব্যক্তি নয়। সবার প্রথমটি হল সেই জিনিস যা আপনাকে এই অভ্যাস গঠনে সাহায্য করবে এবং এইটা নিশ্চিত করবে যে আপনি সবার প্রথমে নিজেকে অর্থ দেবেন। তা হল সবার আগে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলুন। আপনার উপার্জনের কিছু অংশ সবার প্রথমে এই সেভিংস অ্যাকাউন্টে স্থানান্তর করা উচিত। চেষ্টা করুন যাতে এই প্রক্রিয়াটি অটোমেটিকভাবে হয়, অর্থাৎ আপনার হাতে টাকা আসার আগেই এর নির্ধারিত কিছু অংশ সরাসরি আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা হয়ে যাওয়া উচিত। এইভাবে সমস্ত খরচের পরেও কম সঞ্চয় করা বা অর্থ সাশ্রয় না করার কোনো সুযোগ থাকবে না। এইটা খুব ভালো করে বুঝে নিন যে হয় আপনি আপনার অর্থকে নিয়ন্ত্রণ করবেন বা আপনার অর্থ আপনাকে নিয়ন্ত্রণ করবে। লেখক বলেছেন যে আপনি যদি ধনী হতে চান তাহলে আপনাকে একটি সিদ্ধান্ত নিতেই হবে, এবং বেশিরভাগ লোকেরা যা করেন তার থেকে আপনাকে আলাদা কিছু করতে হবে। যদিও প্রথমে নিজেকে অর্থ দেওয়ার ধারণাটি নতুন নয় এবং বছরের পর বছর ধরে অনেক লোকেরা এই কথা বলেছেন, কিন্তু তা সত্ত্বেও 90%-এরও বেশি মানুষেরা আজও এই নিয়মটিকে মানেন না। এখন কথা হল যে সবার প্রথমে নিজেকে কত টাকা দিতে হবে। লেখক বলেছেন যে আপনার আয়ের 10 থেকে 15% নিজের জন্য রাখা উচিত এবং তারপরেই আপনার অন্যান্য খরচগুলি করা উচিত। আপনি এইটা জেনে অবাক হবেন যে বেশিরভাগ মানুষ 5% বা তার থেকেও কম সঞ্চয় করতে সক্ষম হন। আপনি যখন আপনার আয়ের 10% সঞ্চয় করা শুরু করেন, তখন আপনি জনসংখ্যার প্রায় 90%-এর চেয়েও বেশি সম্পদ তৈরি করার পথে এগিয়ে যেতে থাকেন। চলুন তাহলে একটি ছোট উদাহরণের সাহায্যে এটা বোঝার চেষ্টা করি যে আপনি যদি আপনার আয়ের শুধুমাত্র 10% সঞ্চয় করেন এবং বিনিয়োগ করেন, তবে আপনার আর্থিক অবস্থার উপরে এর কি প্রভাব পড়বে। ধরা যাক যে আপনি বছরে 1 লক্ষ টাকা আয় করেন, তার মানে প্রতি মাসে আপনি আনুমানিক 8,400 টাকা আয় করেন। তাহলে 10% হারে আপনি প্রতি মাসে 840 টাকা জমা করেন এবং বিনিয়োগ করেন। আপনি যদি 35 বছর ধরে এইভাবে বিনিয়োগ করতে থাকেন, তাহলে 10% বার্ষিক রিটার্ন হিসেবে আপনার কাছে প্রায় 32 লক্ষ টাকার বেশি সম্পদ জমা হয়ে যাবে। অন্যদিকে আপনি যদি আপনার আয়ের 10% সঞ্চয় এবং বিনিয়োগ না করেন, তবে আপনি এই পরিমাণ অর্থের ক্ষতি করে ফেলবেন। চতুর্থ অধ্যায়, নাও মেক ইট অটোমেটিক। এই অধ্যায়টি শুরু করার আগে আমরা প্রথম অধ্যায়ে উল্লেখিত ম্যাকেন্টায়ার দম্পতির উদাহরণটি আরেকবার দেখি, যারা খুব কম স্যালারি পাওয়া সত্ত্বেও কোটিপতি হতে পেরেছিলেন। তাদের সাফল্যের পিছনের রহস্যটি শুধুমাত্র এইটা ছিল না যে তারা তাদের নিজেদেরকে সবার প্রথমে অর্থ প্রদান করতেন, বরং এর সাথে সাথে তারা সবকিছুর ক্ষেত্রে বাজেট তৈরি করে চলার অবাস্তব ভাবনাকে এড়িয়ে যেতেন। দেখুন, এইখানে একটি সহজ নিয়ম আছে। যদি কিছু করার জন্যে
খুব বেশি শৃঙ্খলার দরকার হয়, তবে এর একটি উচ্চ সম্ভাবনা রয়েছে যে সেই পদ্ধতিটি কাজ করবে না। আমাদের মানব মস্তিষ্ক এমনভাবে তৈরি হয়নি যে আমরা তাৎক্ষণিক পাওয়া পুরস্কারকে ছেড়ে দিয়ে দীর্ঘ সময়ের পরে পাওয়া কোনো বড় পুরস্কারের দিকে মনোযোগ দিই। তাই ভবিষ্যতের জন্য বাজেট তৈরি করে চলার ধৈর্য আমাদের মধ্যে নেই। ম্যাকেন্টায়ার দম্পতিও টাকা বাঁচানোর পুরনো পদ্ধতিকে ছেড়ে দিয়ে আলাদা কিছু করার কথা ভেবেছিলেন এবং বাজেট তৈরির ঝামেলা থেকে দূরে থাকার চিন্তাভাবনা করেছিলেন। তারা তাদের আচরণকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে সবার প্রথমে নিজেকে অর্থ দেওয়ার একটি অটোমেটিক সিস্টেম তৈরি করেছিলেন এবং প্রতিটি জিনিসের ক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে একটি নির্দিষ্ট বাজেট তৈরি করার সিদ্ধান্তকে ছেড়ে দিয়ে তারা একটি সহজ এবং সাধারণ সিদ্ধান্ত নিয়েছিলেন, যাতে তারা প্রতি মাসে তাদের স্যালারির একটি নির্দিষ্ট শতাংশ আলাদা করতে পারেন। একবার যখন এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল, তখন তাদের স্যালারির একটি নির্দিষ্ট শতাংশ অটোমেটিকভাবেই তাদের সেভিংস অ্যাকাউন্টে সরাসরি জমা হতে শুরু করে। লেখক এর সাথে সাথে আরও কিছু পরামর্শ দিয়েছেন যার সাহায্যে আপনি অটোমেটিকভাবে সেভিংস করতে পারবেন। প্রথমটি হল, সবার প্রথমে নিজের জন্য একটি রিটায়ারমেন্টের পরিকল্পনা তৈরি করুন এবং এতে অল্প অল্প করে অর্থ বিনিয়োগ করতে থাকুন। দ্বিতীয়টি হল, এটা কখনোই ভাববেন না যে আপনার রিটায়ারমেন্টের পরিকল্পনাই হল সেরা, বরং ভালো এটাই হবে যদি আপনি মনে করেন যে আপনার কাছে কোনো রিটায়ারমেন্টের পরিকল্পনাই নেই। কারণ অনেক সময় আপনার কাছে এমন বিকল্প থাকে যা রিটায়ারমেন্টের পরিকল্পনার চেয়ে অনেক ভালো সুদ দেয়। তাই আপনার কাছে যদি এখনো পর্যন্ত কোনো রিটায়ারমেন্টের পরিকল্পনা না থাকে, তাহলে অবিলম্বে যে কোনো একটি ব্যাংক, ব্রোকারেজ ফার্ম বা মিউচুয়াল ফান্ড কোম্পানির সাথে যোগাযোগ করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব নিজের জন্য একটি রিটায়ারমেন্টের পরিকল্পনা তৈরি করুন। আপনি যখন আপনার বিনিয়োগের বিকল্পকে বেছে নেবেন, তখন সর্বদা নিজের ইনভেস্টমেন্ট প্ল্যান অর্থাৎ বিনিয়োগ পরিকল্পনার উপরে নজর রাখতে থাকুন, কারণ বাজারের ওঠা নামা আপনার বিনিয়োগের উপরে ব্যাপকভাবে প্রভাব ফেলতে পারে। তাই নিজের জন্য এমন একটি বিনিয়োগের পোর্টফোলিও তৈরি করুন যাতে আপনার বিনিয়োগ ভিন্ন ভিন্ন ক্ষেত্রের মধ্যে হয়। বলার মানে হল যে আপনার বিনিয়োগ ক্যাশ, বন্ডস এবং স্টক থেকে যেন আলাদা হয়। চেষ্টা করুন যাতে আপনার সমস্ত আর্থিক লেনদেন অটোমেটিকভাবেই হয়, যাতে আপনাকে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে কোনো চেক লিখতে বা অর্থ জমা করার দরকার না হয়। অন্যথায় আপনি আপনার পরিকল্পনার মধ্যে টিকে থাকতে পারবেন না। পঞ্চম অধ্যায়, অটোমেট ফর এ রেইনি ডে। দুর্ভাগ্যবশত জীবনে স্থির এবং সমৃদ্ধ আয়ের কোনো নিশ্চয়তা নেই। নিজের চাকরি বা আয়কে হারানোর ভয় আপনার উদ্বেগের কারণ হতে পারে এবং আপনার রাতের ঘুম চলে যেতে পারে। এই জন্যে আপনাকে নিজের অটোমেটিক আর্থিক পরিকল্পনার মধ্যে এমার্জেন্সি ফান্ড অর্থাৎ জরুরি তহবিলকে অন্তর্ভুক্ত করা উচিত। আপনি যখন নিজের জন্য একটি জরুরি তহবিল তৈরি করেন, তখন এটি আপনার জন্য একটি নিরাপত্তার জাল হিসাবে কাজ করে এবং এটি আপনাকে একটি উদ্বেগমুক্ত জীবনযাপন করতে এবং যে কোনো ধরনের আর্থিক সংকটের মুখোমুখি হতে আপনাকে সাহায্য করে। একজন অটোমেটিক মিলিয়নেয়ার হওয়ার আরেকটি সুবিধা হল যে আপনাকে আপনার আয় এবং অর্থ নিয়ে উদ্বিগ্ন হয়ে নিজের প্রচুর সময় এবং শক্তিকে ব্যয় করতে হবে না। সাধারণত একজন সাধারণ মানুষের কাছে যে কোনো জরুরি অবস্থায় মোকাবিলা করার জন্য শুধুমাত্র 3 মাসের কাছাকাছি সঞ্চয় থাকে। তাই এটি স্পষ্ট যে চাকরি হারানোর ভয় বা বেকার হওয়ার ভয় খুবই মানসিক চাপের হয়ে থাকে। তাই আপনাকে এই ভয় কাটিয়ে উঠতে এবং স্বাধীনতা অনুভব করতে হলে আপনাকে সেভিংস করতে হবে। যে কোনো জরুরি অবস্থার মধ্যে মোকাবিলা করার জন্য যখন আপনার কাছে 12 থেকে 18 মাসের খরচ মেটানোর জন্য পর্যাপ্ত তহবিল থাকে, তখন আপনি চাপ মুক্ত হয়ে কাজ করতে পারেন। আপনি আপনার জরুরি তহবিলের শুরুটা নিজের আয়ের 5% আলাদা করে সংরক্ষণ করতে পারেন। তবে মনে রাখবেন যে এটি সত্যিকারেই হল একটি জরুরি তহবিল, তাই আপনাকে এটিকে এইভাবেই ব্যবহার করতে হবে এবং কোনো জরুরি অবস্থা বা বিপদের সময় এলে তবেই এর ব্যবহার করতে হবে, যাতে আপনি আপনার সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসতে পারেন।
নিজের রিটায়ারমেন্ট প্ল্যানের মতোই আপনাকে আপনার জরুরি তহবিলটিকেও সঠিকভাবে বিনিয়োগ করতে হবে, যাতে আপনি এতে খুব ভালো রিটার্ন পেতে পারেন। আপনি যদি আপনার আয়ের শুধুমাত্র ৫% আলাদাভাবে সঞ্চয় করেন এবং এটিকে কোনো একটি নিরাপদ এবং সুরক্ষিত জায়গায় বিনিয়োগ করেন, তাহলে আপনি সেভিংস অ্যাকাউন্ট থেকে খুব ভালো গ্যারান্টিযুক্ত রিটার্ন পেতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি এই অর্থ সরকারি বন্ডস এবং ঋণ তহবিলের মধ্যে বিনিয়োগ করতে পারেন, যাতে আপনি সেভিংস অ্যাকাউন্টের চেয়েও আরও ভালো এবং নির্ভরযোগ্য সুদ পান। লেখক বলেছেন যে জরুরি তহবিলের ৩টি নিয়ম রয়েছে এবং আপনাকে অবশ্যই তা অনুসরণ করতে হবে। প্রথমটি হল, হাউ মাচ মানি শুড ইউ হ্যাভ ইন ইয়োর এমার্জেন্সি ফান্ড, অর্থাৎ সবার প্রথমে এইটা ঠিক করুন যে আপনার আয় অনুযায়ী কত টাকা আপনার জরুরি তহবিলে থাকা উচিত। দ্বিতীয়টি হল, দিস ফান্ড শুড অনলি বি ইউজড ইন এমার্জেন্সি, অর্থাৎ ছোট খাটো সমস্যা বা সাময়িক ঘাটতির ক্ষেত্রে এই তহবিলটির ব্যবহার করবেন না, বরং এইটা মনে রাখবেন যে এই তহবিলটির ব্যবহার সর্বদা যে কোনো জরুরি সময়ের ক্ষেত্রেই ব্যবহার করতে হবে। তৃতীয়টি হল, দিস মানি শুড বি ইনভেস্টেড ওয়াইজলি, অর্থাৎ এই অর্থকে সবসময় সঠিক জায়গায় বিনিয়োগ করুন, যাতে আপনি নির্ভরযোগ্য এবং ভালো রিটার্ন পান। ৬ নম্বর অধ্যায়, অটোমেটিক ডেট ফ্রি হোম ওনারশিপ। এই বইয়ের প্রথম অধ্যায়ের মধ্যে উল্লেখিত জিম এবং সু ম্যাকেন্টায়ার শুধুমাত্র তাদের অটোমেটিক সঞ্চয় পরিকল্পনাকে নিয়ে স্মার্ট ছিলেন না, বরং তারা তাদের বাড়ির বিষয়ের সম্পর্কেও স্মার্ট সিদ্ধান্ত নিয়েছিলেন। ৫০ বছর বয়স পর্যন্ত এই দম্পতি ২টি বাড়ির মালিক হন, যার একটিতে তারা নিজেরাই থাকতেন এবং অন্যটি তারা ভাড়া দিয়েছিলেন, যেখান থেকে তারা বাড়তি আয় পেতেন। চলুন তাহলে আবার আমরা ম্যাকেন্টায়ার দম্পতির পদক্ষেপ অনুসরণ করি, যাতে আমরা ভাড়া দেওয়ার ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারি এবং যত তাড়াতাড়ি সম্ভব নিজের বাড়ির মালিক হতে পারি। আপনি যদি মনোযোগ দেন তাহলে দেখতে পাবেন যে বেশিরভাগ ভাড়াটিয়া তাদের বাড়িওয়ালাকে প্রতি মাসে এত টাকা দিয়ে থাকেন যে তারা চাইলে তাদের বাড়ির কিস্তি পরিশোধ করতে পারেন। প্রতি মাসে ভাড়া পরিশোধ করার পরে ভাড়াটিয়াদের কাছে নিজের বাড়ি বলে কিছু থাকে না, বরং প্রতি মাসে তারা তাদের বাড়িওয়ালার পকেট ভরতে থাকেন। আপনি যদি এতে ভয় পান যে আপনি আপনার বাড়ির জন্য নেওয়া ঋণ শোধ করতে পারবেন না, তবে আপনার এই তথ্য সম্পর্কে জানা উচিত, যেখান থেকে আমরা জানতে পারি যে কিস্তি না দেওয়ায় বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনা হল মাত্র ২ থেকে ৩% কাছাকাছি। বাজারে অনেক ধরনের হোম লোন পাওয়া যায়, তাই যে কোনো ঋণ নেওয়ার সময় এটা খেয়াল রাখুন যে সুদের হার কম হওয়ার সাথে সাথে একটি নির্দিষ্ট হার অর্থাৎ একটি ফিক্সড রেট যেন থাকে। এছাড়া এইটাও চেষ্টা করুন যে ঋণের কিস্তি পরিশোধের সময়টি মাসিক পরিশোধের পরিবর্তে ১৫ দিন হওয়া উচিত, অর্থাৎ বছরে ১২টি কিস্তি দেওয়ার পরিবর্তে আপনি ২৪টি কিস্তি পরিশোধ করবেন। তার মানে বছরের শেষে আপনি আরও ১২টি কিস্তি পরিশোধ করে ফেলবেন। এইভাবে আপনি দ্রুত আপনার ঋণ পরিশোধ করে ফেলতে পারবেন, আর তাই আপনাকে সুদের পরিমাণও কম দিতে হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি ৩০ বছরের জন্য ২৫ লক্ষ টাকার গৃহ ঋণ নেন, তাহলে ১৫ দিনের কিস্তি পরিশোধের কারণে আপনি ৪,৪০,০০০ টাকার সুদ বাঁচাতে পারবেন। ৭ নম্বর অধ্যায়, দ্য অটোমেটিক ডেট ফ্রি লাইফস্টাইল। আপনার উপরে যদি কোনো ধরনের ঋণ থাকে তবে আপনি একা নন। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদের কোনো না কোনো ধরনের ঋণ অবশ্যই আছে, যার প্রধান কারণ হল ক্রেডিট কার্ড। দুর্ভাগ্যবশত ক্রেডিট কার্ডের সাথে এমন অনেক আকর্ষণীয় অফার থাকে যে অধিকাংশ মানুষেরা এই ক্রেডিট কার্ডের কারণেই ঋণগ্রস্ত হয়ে পড়েন। তবে সবসময় মনে রাখবেন যে অটোমেটিক মিলিয়নেয়ার হওয়ার পথে যে কোনো ধরনের ঋণ অনেক বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় সমস্যা হল তাদের সুদের হার, যা 18% পর্যন্ত হতে পারে। এর মানে হল যে আপনি আপনার ক্রেডিট কার্ড দিয়ে যাই কিনুন না কেন, আপনি যদি তা দ্রুত পরিশোধ করতে না পারেন, তাহলে আপনাকে মূল মূল্যের তুলনায় প্রায় দ্বিগুণ মূল্য পরিশোধ করতে হবে। আপনি যদি বর্তমানে ক্রেডিট কার্ডের ঋণের মধ্যে থাকেন, তাহলে এর থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে 3টি ধাপ অনুসরণ করতে হবে।
প্রথমটি হল গেট রিড অফ ইয়োর ক্রেডিট কার্ড, অর্থাৎ সবার প্রথমে আপনার ক্রেডিট কার্ড থেকে মুক্তি পান। আপনি যদি ক্রেডিট কার্ড ব্যবহার করতে থাকেন তবে আপনি কখনোই এর ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন না। দ্বিতীয়টি হল বার্গেন উইথ ইয়োর ক্রেডিট কার্ড প্রোভাইডার, অর্থাৎ আপনার ক্রেডিট কার্ড প্রদানকারী সংস্থার সাথে আলোচনা করুন এবং তাদের বলুন যে আপনি অন্য ক্রেডিট কার্ড কোম্পানির সাথে যেতে চান এবং তাদের যে কোনোভাবে বোঝানোর চেষ্টা করুন যাতে তারা আপনার ঋণের সুদ কম করে দেয়। নিজের সমস্ত ক্রেডিট কার্ডগুলি শুধুমাত্র একটি অ্যাকাউন্টের সাথে লিংক করুন। এরপরে এইটা দেখুন যে কোন ক্রেডিট কার্ডের সবথেকে বেশি সুদ রয়েছে আর সবার প্রথমে সেই কার্ডটি পরিশোধ করার চেষ্টা করুন এবং ঠিক একইভাবে অন্যান্য কার্ডগুলিকেও পরিশোধ করুন এবং একের পর এক কার্ডগুলিকে বাতিল করতে থাকুন। তৃতীয়টি হল ক্রিয়েট এ ফিনান্সিয়াল প্ল্যান টু গেট রিড অফ ডেট, অর্থাৎ অবশেষে নিজের জন্য এমন একটি আর্থিক পরিকল্পনা তৈরি করুন যাতে আপনি আপনার পুরনো ঋণগুলিও পরিশোধ করতে পারেন এবং নিজের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে পারেন। এর জন্য আপনি নিজেকে যে অর্থ দেন তার অর্ধেক ঋণ পরিশোধের জন্য ব্যবহার করুন এবং বাকি অর্ধেক বিনিয়োগ করুন। এইভাবে আপনি ধীরে ধীরে আপনার ঋণ থেকে মুক্তি পেতে পারেন এবং নিজের ভবিষ্যৎকে আর্থিকভাবে সুরক্ষিত করতে পারেন। 8 নম্বর অধ্যায়, মেক এ ডিফারেন্স উইথ অটোমেটিক টিথিং। অটোমেটিক মিলিয়নেয়ার হওয়ার কৌশলটি আপনাকে রাতারাতি কোটিপতি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না, তবে এটি অবশ্যই আপনাকে অবিলম্বে ধনী বোধ করতে সাহায্য করতে পারে। নিজের আয়ের কিছু অংশ দাতব্য প্রতিষ্ঠানে দেওয়ার মাধ্যমে আপনি নিজে ধনী এবং উদার বোধ করেন। অন্যান্য অর্থ প্রদানের মতোই দাতব্য বা ডোনেশনকেও অটোমেটিক অর্থ প্রদানের মাধ্যমে নিজের আর্থিক পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত করুন। আপনি কতটা দান করতে চান তা সম্পূর্ণভাবে আপনার উপরেই নির্ভর করে, তবে প্রাথমিকভাবে আপনি খুব অল্প পরিমাণে বা নিজের আয়ের 1% দান করে শুরু করতে পারেন এবং আপনি পরে ধীরে ধীরে এই পরিমাণ বাড়াতে পারেন। পরিমাণ যতই হোক না কেন বা দাতব্য যা কিছুই হোক না কেন, এইটা নিশ্চিত যে আপনি সেই সব লোকেদের জীবনে অবশ্যই পরিবর্তন আনবেন যাদের আপনার সাহায্যের দরকার। আপনি যদি চান যে আপনার দান করা অর্থ সঠিক জায়গায় ব্যবহার করা হোক এবং যাদের দরকার শুধুমাত্র তারাই অর্থ পাবেন, তাহলে অনুদান দেওয়ার আগে কোনো সংস্থা বা দাতব্য ট্রাস্টের গুণমান অবশ্যই পরীক্ষা করে নিন। অনুদান দেওয়ার আরেকটি সুবিধা হল যে আপনি এতে আয়কর ছাড় পাবেন। এর মানে হল যে আপনি যত পরিমাণ অর্থ দান করেন তা সম্পূর্ণরূপে করমুক্ত হয়ে থাকে। 9 নম্বর অধ্যায়, দ্য অটোমেটিক মিলিয়নেয়ার ব্লুপ্রিন্ট। এই সমস্ত অধ্যায়গুলি মনোযোগ দিয়ে শোনার পরে আপনার মনে এই চিন্তা আসতে পারে যে অটোমেটিক মিলিয়নেয়ার হওয়া যদি এতই সহজ হয় তাহলে সবাই কেন অটোমেটিক মিলিয়নেয়ার হয়ে উঠতে পারেন না? এর সহজ উত্তর হল মানুষের স্বভাব। আসলে বেশিরভাগ মানুষেরা অনেক কিছুই জানেন, কিন্তু তারা কখনোই এই সব জিনিসগুলিকে অনুসরণ করেন না। যেমন বেশিরভাগ মানুষেরা আর্থিকভাবে সফল হতে চায়, কিন্তু এই সাফল্য অর্জনের জন্য যে সময় এবং এনার্জির দরকার হবে তা তারা দিতে চান না। আপনি যদি অটোমেটিক মিলিয়নেয়ার হতে চান তবে এই সমস্ত লোকেদের মতো হবেন না। আসলে আপনি একজন অটোমেটিক মিলিয়নেয়ার হওয়ার দিকে প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছেন, যা হল অটোমেটিক মিলিয়নেয়ার হওয়ার প্রক্রিয়াকে শেখা এবং বোঝা। আপনি আপনার মূল্যবান সময় বের করে এই বইটির সারাংশ ভিডিওটি দেখছেন। এর মানে হল যে আপনি আপনার জীবনে খুবই সফল হতে চান। তাই আর কোনো দেরি না করে একজন অটোমেটিক মিলিয়নেয়ার হওয়ার দিকে পরবর্তী পদক্ষেপ নিন এবং কাজ করতে শুরু করে দিন। অটোমেটিক মিলিয়নেয়ার প্রোগ্রামটি খুবই সাধারণ নীতির উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা বাস্তবায়ন করা খুবই সহজ। বন্ধুরা, যেমন আমি আপনাদের আগে বলেছিলাম যে এই ভিডিওর শেষে আমি আপনাদের বলা সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলি আবার সংক্ষেপে পুনরাবৃত্তি করব। চলুন তাহলে আবার সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আরেকবার দেখে নেওয়া যাক। অন্যকে টাকা দেওয়ার আগে নিজেকে টাকা দিন এবং নিজের জন্য একটি রিটায়ারমেন্ট প্ল্যান তৈরি করুন। যে কোনো ধরনের জরুরি অবস্থার সাথে
মোকাবিলা করার জন্য জরুরি তহবিলের মধ্যে নিজের আয়ের ৫% সঞ্চয় করুন। ভাড়া বাড়িতে না থেকে নিজের বাড়ি কেনার চেষ্টা করুন। ক্রেডিট কার্ডের ব্যবহার করবেন না। এবং আপনি যদি ইতিমধ্যেই ক্রেডিট কার্ডের ঋণের মধ্যে থাকেন, তাহলে নিজেকে দেওয়া অর্থের অর্ধেক অংশ এই ঋণ পরিশোধ করার জন্য ব্যবহার করুন। নিজের আয়ের একটি খুব ছোট অংশ, প্রায় ১% অভাবী লোকেদের অবশ্যই দান করুন। তাহলে বন্ধুরা, আমি এখানে আমাদের এই ভিডিওটি শেষ করলাম। আপনাকে অবশ্যই এই ভিডিওটি বারবার দেখতে হবে এবং এতে উল্লেখিত বিষয়গুলি বুঝে তা ব্যবহার করতে হবে। বন্ধুরা, আমি আন্তরিকভাবে আশা করি যে আপনারা সবাই এই ভিডিওটি খুবই পছন্দ করেছেন এবং আপনারা অবশ্যই এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন। আপনি যদি আমাদের এই ভিডিওটি পছন্দ করে থাকেন, তবে আমাদের এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন, যাতে আমরা উৎসাহ পাই, এবং অবশ্যই আমাদের চ্যানেল বুক স্পিকারের সদস্য হন। আপনার অনুপ্রেরণা আমাদের এই ধরনের আরও ভিডিও আপনাদের কাছে আনতে সাহায্য করবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আমাদের ভিডিও দেখার জন্যে এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ।